এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, অবাধে দায়িত্ব পালনের নিশ্চয়তা চান সাংবাদিকরা। স্বচ্ছ ভোট করতে গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান সিইসির। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেয়া তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। নেতাদের সঙ্গে তুর্কি উপমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্কে জোর। নির্দেশদাতা হিসেবে গুমের মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে পরোয়ানা। পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। এবং বিসিবির আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ শেষ, সন্ধ্যায় ফল ঘোষণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 9 পরিচালক। অনিয়মের অভিযোগ এনে দুদকের কাছে তদন্ত দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। নির্বাচন নিয়ে সংকট কাটাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের প্রতিহত করাই এখন মূল চ্যালেঞ্জ। নির্বাচনী ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের আহ্বান জানান অন্যান্য দলের নেতারা। 17 দিন বিরতির পর আবারও আলোচনা শুরু ঐকমত্য কমিশনের। রোববারের বৈঠকে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট একই সঙ্গে আয়োজন বিষয়ে পক্ষে বিপক্ষে অবস্থান রাজনৈতিক দলগুলোর। জাতীয় প্রেস ক্লাবে গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনার আয়োজন করে নাগরিক যুব ঐক্য, যেখানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের অনুরোধ করেন। আজকে নাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। অন্যথায় এই গাদ্দার উপদেষ্টারা তারা তো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য তারা তো ষড়যন্ত্র করতে পারে, চক্রান্ত করতে পারে। সুতরাং এই চক্রান্তকারীদের নাম যদি আপনি প্রকাশ না করেন, তাহলে এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায় তার দায় আপনাকে নিতে হবে। একই প্রসঙ্গে ব্যর্থদের চিহ্নিত করে 1 সপ্তাহের মধ্যে অপসারণ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের জবাবদিহিতা চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই সরকারের নেতৃত্বে যদি আগামী নির্বাচন করতে হয়, তাহলে উচিত হবে আগামী 7 দিনের মধ্যে যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তাদেরকে অনুরোধ করা অব্যাহতি নেবার জন্য। তাদেরকে অব্যাহতি দেন এবং প্রয়োজন মতো উপদেষ্টা মণ্ডলী ছোট করেন। আলোচনায় অংশ নিয়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের শুভবুদ্ধি উদয়ের প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলো একই বাইন্ডিং। কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো। তা এখন লক্ষ্য করছি এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে। এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর লম্বা সময়ে পুলিশের ব্যাপারে যত্ন না নেয়ার অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা জাতির ওই চোখ দিয়ে ভবিষ্যৎকে দেখতে চাচ্ছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেয়া তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এবেরিস একিঞ্চির সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন দলটির নেতারা। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বেরিস। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু জানান, দেশের অর্থনীতি, নির্বাচন, বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন পরবর্তী সরকার ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়ে দেশটি আগ্রহী বলে জানান তিনি। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে তুরস্কের প্রস্তাবে বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান সালাউদ্দিন আহমদ।
টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটা অব্যাহত থাকবে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা বলেছি। দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। 5 বছর পর কাল পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে সামরিক ড্রোন কারখানা স্থাপনে আগ্রহী আঙ্কারা। সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তার বিষয়কে আমলে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। এক যুগ ধরে পারদের মতো ওঠানামা করছে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে সম্পর্ক তলানিতে ঠেকলেও জুলাই অভ্যুত্থানের পর আবার নতুন গতি পেয়েছে। সরকারি ও সামরিক পর্যায়ে বাড়ছে যোগাযোগ। 5 বছর পর মঙ্গলবার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে ঢাকা ও আঙ্কারা। এ উপলক্ষে 2 দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একেনজি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, জ্বালানি উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করবেন তুর্কি উপমন্ত্রী। গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে আধুনিক সামরিক প্রযুক্তির ড্রোন কারখানা তৈরিতে আগ্রহী তুরস্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিকেও আমলে নেওয়া দরকার। টার্কির যে একটা গ্লোবাল রোল টার্কি প্লে করার জন্য এগিয়ে আসছে এবং বাংলাদেশও তার যে নেশন স্টেট হিসেবে তার যে আইডেন্টিটি সেটাকে ইনহ্যান্স করার চেষ্টা করছে। সেখানে একটা কনভার্জেন্স অফ ইন্টারেস্ট টার্কি এবং বাংলাদেশের মধ্যে তৈরি হচ্ছে। সে যদি আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে চায় তখন সেটা একদিকে যেমন আমাদের ইকোনমিক্যালি আমাদেরকে বেনিফিট দিবে, একই সাথে আমরাও আমাদের ডিটারেন্স ক্যাপাসিটি বাড়ানোর জন্য ডিফেন্স মডার্নাইজেশনের কথা বলছি। আমাদের যে সমরাস্ত্র কারখানা আছে গাজীপুরে সেটাকেও সেখানে আরও সংযোজন হতে পারে, বিমান বাহিনীর সাথে চুক্তি হতে পারে, কিন্তু খুব বড় ধরনের যে কিছু একটা হবে আমার মনে হয় না, কারণ আমাদের সেই ধরনের রিসোর্সও নাই, আমাদের সেই ধরনের এবং একটা জিনিস প্রডিউস করলে তো আপনাকে মার্কেটিং করতে হবে। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে তুরস্কে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রসঙ্গ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্বের সঙ্গে উপস্থাপনের পরামর্শ বিশ্লেষকদের। তুরস্ক খুব এম্বারাসড, আমাদের অনেক ইলিগাল কিন্তু বাংলাদেশি তুরস্কে পৌঁছে গেছে নানাভাবে ঘুরে টুরে, ওদের নিয়ে তুরস্ক ব্যতিব্যস্ত। এগুলো আমাদের নজর রাখতে হবে। আমার ডিফেন্স ক্যাপাসিটির কথা থাকে, আমার মিলিটারি মডার্নাইজেশনের কথা থাকে, একই সাথে আমার যেসব রাষ্ট্রের সাথে আমার সম্পর্কগুলো আছে সেই রাষ্ট্রগুলোর সাথে আমার সম্পর্ক কীভাবে শেপ হবে সেই সবগুলো দিক বিবেচনা করেই তো একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে। এছাড়া 2 দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। আমাদের রাষ্ট্র হিসেবে আমাকে শক্তিশালী করার। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিনের মানুষের জন্য তুরস্ক প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামাত আমির। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচির সঙ্গে বৈঠকের পর কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সব দল সংস্কারের বিষয়ে একমত হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলেও জানান তিনি। ডেপুটি প্রাইম মিনিস্টার তার কি জানতে চেয়েছেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার জানতে চেয়েছেন আমাদের দেশের যে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উনি এনেছেন এবং তিনি অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্রদের আন্দোলনের কথা স্মরণ করেছেন এবং আমির জামাতও আমাদের প্রায় 1200 ছাত্রের জনতার যে জীবনদান, প্রায় 25-30 হাজার ছাত্র জনতার আহত হওয়ার সে সমস্ত ঘটনা তিনি উল্লেখ করেছেন। জামাত ইসলামী আহত নিহতদের পাশে যে সেবার আদর্শ, সহানুভূতির আদর্শ নিয়ে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সেই সব প্রসঙ্গগুলো তিনি তুলে ধরেছেন। এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচনের সংখ্যার কথা বললেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। ইসির সংলাপে সাংবাদিকদের অবাধে দায়িত্ব পালন, নিরাপত্তা নিশ্চিত করা সহ করলেন নানা সুপারিশ। মানুষের আস্থা ফিরিয়ে আনাই ইসির বড় চ্যালেঞ্জ বলে জানান সাংবাদিকরা। আর স্বচ্ছ নির্বাচন আয়োজনে গণমাধ্যমকে ইসির পার্টনার বানাতে চান সিইসি। সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের পর এবার নির্বাচন কমিশনের সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা।
সোমবার সকালে অংশ নেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সংলাপে ৩০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও অংশ নেননি ১১ জন। সম্মেলন কক্ষের বাইরে গণমাধ্যমের জন্য উন্মুক্ত করে দেয়া হয় আলোচনা। শুরুতেই গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। একই সঙ্গে সাংবাদিক নীতিমালা, ভোটের মাঠে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এমন বিষয়গুলো বিধানে না রাখার আহ্বান জানান। বলেন, সকলের প্রতি আস্থা ফিরিয়ে আনাই হবে ইসির চ্যালেঞ্জ। আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা আপনারা ফেস করবেন আমি মনে করি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা বা মিথ্যা অপপ্রচার বা প্রচারণা। তথ্যগত বিভ্রান্তি বা গুজব তৈরি হলে কোনো একটা বিষয় যদি মনে হয় এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, সাথে সাথে কমিশনকে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। জনপ্রশাসন কিংবা পুলিশের যে সিস্টেমটা, তারা আসলে একটা ফেয়ার ইলেকশন করতে পারবে কিনা। নির্বাচন কমিশনের এখন দায়িত্ব হবে যে মানুষের এই কনফিডেন্সটাকে আসলে ফিরিয়ে আনা। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ ভাবমূর্তি সংকটে আছে সকলে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ, এটা একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে আজকে। সবারই কমন কনসার্ন এটা এখন। এর আগে শুরুতে উদ্বোধনী বক্তব্যে সিএসি এএমএম নাসিরউদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর কমিশন। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। বিকেলের সংলাপে অংশ নিচ্ছেন ইসির আমন্ত্রিত প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় জেলা এনসিপির সমন্বয় সভায় তিনি কথা বলেন। যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশন তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয়। যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। আওয়ামী লীগের 17 বছরে গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সপ্তাহে গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেছেন, হত্যাযজ্ঞে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। পালিয়ে থেকে বিচার এড়ানোর কোনো সুযোগ নেই। এদিন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিখোঁজ স্বজনদের খোঁজে জড়িতদের বিচার দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সোমবার চিফ প্রসিকিউটর জানান, এ সপ্তাহে কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাবেন তারা। জানা গেছে, গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। 4 জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে 14 অক্টোবর। মাহবুবুল আলম হানিফ সহ তাজুল ইসলাম জানান, পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না। হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে এবং আইন নিরপেক্ষভাবেই কাজ করবে। এদিন শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আর ট্রাইব্যুনাল 2-এ হয় আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনে শেষ হয়েছে ভোট গ্রহণ। কিছুক্ষণ পর ঘোষণা করা হবে ফলাফল। এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল।
বিকাল 4টার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কি সহকারী রিটার্নিং কর্মকর্তা যিনি আমাদেরকে জানিয়েছেন যে 6টার মধ্যেই তারা ফলাফল ঘোষণা করবে। এখন পর্যন্ত যতটুকু আমরা তথ্য পেয়েছি তাতে যতটুকু জানা গেছে যে ক্যাটাগরি সিতে প্রায় 44 জন ভোট দিয়েছেন, একজন ভোট দেয়নি। আর ক্যাটাগরি বি যেটি ক্লাব ক্যাটাগরি সেখানে 43 জনের সরাসরি সশরীরে ভোট দিয়েছেন। তাছাড়া ভোট রয়েছে সেখানে আরও 5টি। সব মিলিয়ে আসলে বলা চলে যে এই ভোট গণনা চলছে। এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি তাতে ক্লাব ক্যাটাগরিতে যারা আসলে পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তাদের একটা নামের তালিকা যদি এভাবে বলি যে সেখানে রয়েছেন ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফয়জুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মুখলিস কামাল, নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, যিনি আসলে গতকালকে কোর্টে তার ক্লাবের বৈধতা ফিরে পাওয়ার মধ্য দিয়ে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই 12 জনকে আমরা আসলে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হিসেবে দেখতে পাবো। পাশাপাশি যদি ক্যাটাগরি 1-এর কথা বলি, জেলা এবং বিভাগীয় যে পর্যায়টি রয়েছে সেখান থেকে আমিনুল ইসলাম বুলবুল এবং কি নাজমুল আবেদিন ফাহিম তিনি ঢাকা থেকে নির্বাচিত হয়েছেন এবং কি ফলাফল ঘোষণা বাকি রয়েছে। আমরা যতটুকু জানতে পারছি তারাই আসলে নির্বাচিত হয়েছেন। তাছাড়া চট্টগ্রাম বিভাগে রয়েছেন আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আব্দুর রাজ্জাক এবং কি জুলফিকার আলী খান তারাও খুলনা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মুখলেসুর রহমান খান, তারপরে রয়েছেন হাসানুজ্জামান, রাহাত শামস তিনি সিলেট থেকে এসেছেন, সাখওয়াত হোসেন তিনি বরিশাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবং কি ক্যাটাগরি সিতে যেটা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে সেখানে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার ভোটের সংখ্যাটা যদি আমি একটু বলি, তিনি কি পরিমাণ ভোট পেয়েছেন, সেক্ষেত্রে তিনি 35টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল তিনি পেয়েছেন মাত্র 7 ভোট। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আনুষ্ঠানিকভাবে 6টার মধ্যে হয়তো বা আমরা ঘোষণা পাবো এবং কি সেখান থেকে জানতে পারবো পিসিবির সভাপতি কিংবা পরিচালক কারা হচ্ছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। আশুলিয়ায় ভয়াবহ আগুনে একটি পোশাক কারখানার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মেশিনারিজ। হুড়োহুড়ি করে নামতে গিয়ে 4 শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে গাজীপুরে আগুন ঝুট কাপড়ের একটি গোডাউনে আগুনে পড়ে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সোমবার দুপুর 11:15টায় হঠাৎই বেজে ওঠে কারখানার অ্যালার্ম। আশুলিয়ার জামগড়া এলাকার পলমল গ্রুপের 9তলা ভবনের 2য় তলার গোদাম ঘরে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তেই 2য় তলার আগুন ছড়িয়ে পড়ে ভবনটির 9 তলায়। এ সময় শ্রমিকরা নিরাপদে বেরিয়ে গেলেও হুড়োহুড়িতে আহত হন 4 জন। 12:10 আগে ফায়ার অ্যালার্ম বাজছে, পরে আমাকে বলতেছে যে ঠিক আছে সবাই বেরিয়ে যান। আগুন লাগছে ইউনিট 2-এ, ঠিক আছে, জুট গোডাউনে। পরে আমরা ওখান থেকে সবাই বের হয়ে আসছি। আমরা বাইরে আইছি, এসে থেকে সব গেট খোলা, আমরা সব রাস্তায় চলে আইছি। ফায়ার সার্ভিস আসতে লেট করছে 45 মিনিট, এরকমটা ভাবে আর নিবানো হয়নি। এইভাবেই আগুন ছড়ায় গেছে পুরো বিল্ডিং সহ। খবর পেয়ে প্রথমে ইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর একে একে আরও 7টি ইউনিট যোগ দেয়। 9টি ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এরই মধ্যে পুড়ে যায় বিপুল পরিমাণ মালামাল ও মেশিনারি। এ ঘটনায় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। আশুলিয়া এবং এই যে ঢাকায় হাইওয়ে রাস্তাটা ফ্লাইওভারের কাজ চলতেছে, এখানে অনেক যানজট, অনেক রাস্তাঘাট ভাঙা যাওয়ার জন্য আসতে একটু সময় লাগছে। সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর হলো গিয়ে আমাদের আগুন এখন সম্পূর্ণ নির্বাপন। এদিকে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় পুরো গোডাউন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। অতিরিক্ত পানি চাপে এসব জেলার অন্তত 5টি উপজেলার নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। হুমকির মুখে শত শত স্থাপনা। ভাঙছে তীর, তীব্র স্রোত,
পানির নিচে কাঁচা পাকা রাস্তা, কৃষিজমি, বাড়িঘর, বিদ্যালয় আর বাজার তলিয়ে গেছে সবই। পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সোমবার সকাল থেকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে তিস্তার পানি। ফলে তিস্তা ব্যারাজ এলাকার ফ্লাড বাইপাস, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ঘরবাড়ি ও সরকারি বেসরকারি স্থাপনা এখন হুমকির মুখে। পানিতে তলিয়ে আদিতমারি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। ঘরতে যতগুলো পানি তার মধ্যে বেড়ে যাচ্ছি, বেড়া করা, চলাফেরা, রাস্তাঘাটের অনেক সমস্যা। রাস্তাগুলো এবারের জন্য আমাদের অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু মেডিসিন নিয়ে আমি ওখানে টেবিলে বসে দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার পূর্বাভাসে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে প্রশাসন। প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র। যারা পানিবন্দী তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে এবং আশ্রয় কেন্দ্র আছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে অন্তত 10টি স্থানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। শুক্রবার রাত থেকেই সদরের বানিয়াপাড়া এলাকায় দুধকুমারের ভাঙনে বসতবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত 50টি পরিবার। অন্যদিকে ভাঙনের হুমকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। আমাদের সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 100 বাড়ি ভাঙার পরেও তো এখনো সময় পাচ্ছি না, খাবারও সময় পাচ্ছি না। কিভাবে আল্লাহ কোথায় কিনে রাখবে কল্পনা করতে পারেনি। অনেকে এখনো খবরের বাড়ি, অনেকে খবর পাওয়া আসি দেখতেছেন। হঠাৎ ঝড়ের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়ন। ভেঙে পড়া 5 শতাধিক বাড়িঘর মেরামতে চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। মিরন আহমেদ, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, তিস্তার পানি কিছুটা কমলেও শঙ্কা কাটেনি নদী পাড়ের বাসিন্দাদের। কারণ একটাই, গতকাল রাতে ঠিক যেমন রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত তিস্তার পানি বেড়ে গিয়েছিল, ঠিক তেমনি কিন্তু শঙ্কা কাজ করছে তিস্তা পাড়ের মানুষদের। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং অপরদিকে কাউনিয়ায় কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু নদী পাড়ের হাজার হাজার মানুষদের কিন্তু এই যে শঙ্কা, বন্যার যে শঙ্কা, সেটা কিন্তু আসলে কাটছে না। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের যে আদিতমরি উপজেলা রয়েছে, সেই আদিতমরি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে। সেখানে আমরা সারাদিন আজকে সকালবেলা আমরা গঙ্গাচড়া উপজেলায় ঘুরে দেখেছি। সেখানেও গঙ্গাচড়ার বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরপরে লালমনিরহাটের এই যে উপজেলা রয়েছে আদিতমারি, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ পানির মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। তাদের ফসলি জমি, বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল। এবং আমরা কিছুক্ষণ আগে একটি গোবর্ধন কমিউনিটি ক্লিনিকের সামনে এসেছি। এখানে প্রতিনিয়ত এখানকার যারা মানুষ রয়েছেন, যারা স্থানীয় মানুষ রয়েছেন, তারা সকাল বিকেল কিন্তু এখানে সেবা নিতে আসেন এবং সেক্ষেত্রে কিন্তু এরা যখন তারা এখানে সেবা নিতে আসছেন, তারা কিন্তু এই ক্লিনিকের কাছে কিন্তু এসে সেবা নিতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু অনেকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। আমরা এখন পর্যন্ত স্থানীয় মানুষ যারা রয়েছেন, এখানকার পানিবন্দী মানুষ, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু শুকনো খাবার তাদের আসলে আসেনি এবং তারা যেমনটি অভিযোগ করছেন, এখন পর্যন্ত কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধিরাও এসে কিন্তু আসলে তথ্য নিয়ে গেলেও এখন তাদের পর্যন্ত কোনো কিছু তারা পায়নি। সবকিছু মিলে আসলে এখনো তাদের এই পানির সংখ্যা কিন্তু কাটছে না। এখনো এই বাড়িঘরগুলোতে কিন্তু পানির মধ্যে তলিয়ে রয়েছে মানুষ, এখনো কিন্তু হাঁটু পানি রয়েছে এই বাড়িঘরগুলোতে। সবকিছু মিলে যদি বলি, রাত বাড়লেও কিন্তু আসলে পানির যে সংখ্যা সেটা কিন্তু কাটছে না। এখনো কিন্তু এই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ পানিতে বন্দী রয়েছে। তো সবকিছু মিলে পানি কিছুটা কমলেও কিন্তু এখন পর্যন্ত এই মানুষদের, পানিবন্দী মানুষদের কিন্তু সংখ্যা কোনোভাবেই কাটছে না। তো এই ছিল আমার কাছে থাকা পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। লালমনিরহাট থেকে নদী ভাঙনের সবশেষ সংবাদ জানছিলাম। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণের সময় নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও কর্মকর্তারা। এ সময় তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ দেশের অর্থনীতিকে ধ্বংস করে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। পাশাপাশি শিগগিরই মেধাবৃত্তিক নিয়োগেরও দাবি জানান তারা। আওয়ামী লীগ আমলে ইসলামী ব্যাংকে আলোচিত এস আলম গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ব্যাংকটির কর্মকর্তা ও গ্রাহকরা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রুপটির নানা অপকর্মের বিষয় তুলে ধরছেন তারা।
সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেন ব্যাংক সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, এসালম গ্রুপ দেশের অর্থনীতিকে ধ্বংস করে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। পাশাপাশি ইসলামী ব্যাংকের শৃঙ্খলা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এসালম গ্রুপের মাধ্যমে ব্যাংকে থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা বিনিয়োগকারীদের টাকাই পাচার করেছে। অবৈধ নিয়োগের মাধ্যমে, অদক্ষ লোক নিয়োগের মাধ্যমে ব্যাংকের যে স্বাভাবিক সেবা, এই সেবা থেকেও এই দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। ইসলামী ব্যাংকে যতগুলো নিয়োগ হয়েছে সবগুলো নিয়োগ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম পটিয়ার মানুষদেরকে। দেশের বিভিন্ন জেলায় হওয়ার কারণে আমাদের চাকরি হচ্ছে না। আন্দোলনকারীদের আরও অভিযোগ, আওয়ামী লীগ আমলে 2017 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত নিয়ম বহির্ভূতভাবে ইসলামী ব্যাংকের অনেক কর্মী নিয়োগ করে এসালম গ্রুপ। শিগগিরই এসব কর্মীকে চাকরিচ্যুত করে মেধাভিত্তিক নিয়োগের দাবি তোলেন তারা। এখন পর্যন্ত যতগুলো অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে এবং অতি শীঘ্রই মেধাভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। যারা নিয়োগ দিয়েছে, যারা চাকরি করেছে, আমি তাদের কাছ থেকে এই ক্ষতিপূরণ আশা করছি। তো এগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া দরকার বলে মনে করি। বাংলাদেশের মেধাবী ছেলেপেলে অনেক চাকরি পাচ্ছে না, মেধা অনুযায়ী তাদের পরীক্ষা নিয়োগ নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হোক। অবৈধ নিয়োগ বাতিল সহ অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আহসানুল করিম, সময় সংবাদ। রিজার্ভ চুরি সহ বিগত 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে অনুসন্ধানে নথি পেতে ফের চিঠি পাঠিয়েছে দুদক। আর এই অভিযোগে সাবেক 3 গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের সাবেক বর্তমান 19 জন কর্মকর্তা ও 2 ভারতীয় কর্মকর্তার নথি তলব করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমল জুড়েই আলোচিত ছিল ব্যাংকিং খাত, বিশেষ করে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারি, এসালম গ্রুপের ঋণ জালিয়াতি ও লুটপাটে বিপর্যয়ের মুখে পড়ে এ খাত। যা নিয়ে অসংখ্য অভিযোগ পায় দুদক, যেখানে লুটপাটে খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জড়িত থাকার অভিযোগও পায় সংস্থাটি। গেল জুনে বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের নথিসহ 23 ধরনের ডকুমেন্ট তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় দুদক। তবে সে দফায় তথ্য না মেলায় গেল সেপ্টেম্বরে আবারও নথি তলব করা হয়, যেখানে রিজার্ভ চুরির পর টেকনিক্যাল বিষয় খতিয়ে দেখা 2 ভারতীয় নথিও চাওয়া হয়েছে। তবে এখনও সব নথিপত্র হাতে পায়নি দুদক। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি সব বিভিন্ন অভিযোগে পত্র প্রেরণ করা হয়েছে। তথ্য দিয়েছে, কিছু পেয়েছে, কিছু হয়তো আসবে পরবর্তীতে। এদিকে ঘুষের বিনিময়ে একই দিনে 77 কর্মচারীকে বদলি করেন চট্টগ্রাম বন সংরক্ষক ডক্টর রেজাউল করিম। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। চট্টগ্রাম বন সংরক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল। সেই অভিযোগের বিষয়ে গত ফেব্রুয়ারির 24 তারিখে দুদক চট্টগ্রাম সজেগা থেকে একটা অভিযান পরিচালনা করা হয়েছে। এনফোর্স টিম প্রাথমিক সত্যতা পেয়েছে। গেল ফেব্রুয়ারিতে এই অভিযান চালিয়ে ডক্টর রেজাউল করিমের বিরুদ্ধে এই অনিয়মের প্রাথমিক সত্যতা পায় দুদক। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে দ্রুত বাড়ছে কোটিপতির সংখ্যা, এমন তথ্যই মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল জুন শেষে কোটি টাকার ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে, অথচ 6.5 বছর আগেও এই সংখ্যা ছিল মাত্র 19,163টি। বাংলাদেশ ব্যাংক একে ইতিবাচক হিসেবে দেখলেও অর্থের উৎস খুঁজে দেখার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। আয় বৈষম্য বেড়ে যেমন দেশের মোট সম্পদের 30% বেশি পুঞ্জীভূত হয়েছে 5% শীর্ষ ধনীর হাতে, তেমনি সবচেয়ে গরিব 5% মানুষের মোট সম্পদের পরিমাণ 0.78% থেকে নেমেছে 0.37%। বিবিএসের দেয়া আয় বৈষম্য বৃদ্ধির এই চিত্র আরও ফুটে উঠেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, কোটি টাকার বেশি অর্থ রয়েছে গেল জুন শেষে দেশে এমন ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে। মাত্র 3 মাসে বেড়েছে প্রায় 6,000টি। অথচ 2020 সালে ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা 93,890টি, আর 2008 সালে ছিল মাত্র 19,163টি। বড়লোক যারা ছিল, দ্য সো কল্ড রিচ, আরও বড়লোক তারাই কিন্তু সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। শ্রেণীকৃত ঋণ করার পিছনেই তারাই আছে। কিন্তু
মধ্যবিত্ত পরিবার, ফিক্সড ইনকাম গ্রুপ বা লোয়ার ইনকাম গ্রুপ, তাদের তো আমি কোনো রকম কোনো উন্নতি আমার চোখে ওরকম পড়ে না। বাংলাদেশ ব্যাংক বলছে রাজনৈতিক সহ বেশ কিছু কারণে ব্যাংক বিমুখ আমানতকারী আবার সঞ্চয় হিসাবে জমা রাখতে শুরু করেছেন, আর এতেই বাড়ছে কোটিপতি। ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা যখন ভালো ব্যবসা করবেন, মুনাফা করবেন অধিক, স্বাভাবিকভাবে সেটা যখন ব্যাংকের তার অ্যাকাউন্টে এটা রিফ্লেকশন হবে, সে নতুন করে ইতিপূর্বে সে করোড়পতির তালিকায় ছিলেন না কোটিপতি, এখন সে কোটিপতি ট্রিট করছেন। রকেট গতিতে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধির হিসাব দেখে হঠাৎ কারোর ভাগ্যের পরিবর্তন হলো কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেকেই প্রধান অর্থনীতিবিদ। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা উচিত এই টাকাটার উৎসটা কোথা থেকে আসছে, তাই না? এটা যদি দেখা যায় যে না, এটা বৈধ উৎস থেকে টাকাটা আসছে, তাহলে তো সেটা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কিন্তু যদি অবৈধ উৎস হয়, তাহলে অবশ্যই সেগুলো বিরুদ্ধে এটা আরও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল মার্চ শেষে ব্যাংকে মোট আমানতের পরিমাণ ছিল 19,23,504 কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে 19,96,583 কোটি টাকায়। এ সময় নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে প্রায় 32,95,000। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টিকিট কাউন্টার থেকে শুরু করে বহির্বিভাগে থাকার চিকিৎসকদের রুমের সামনে রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এই চিত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের। শয্যা সংকটে ফিরে যান অনেকেই। এমআরআই, সিটি স্ক্যান কিংবা ভর্তির জন্য অপেক্ষা করতে হয় 2 থেকে 3 মাস। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে কমবে সংকট। শরীফ রুবেলের ক্যামেরায় সাইফুল রুদ্রের প্রতিবেদন। 2012 সালে রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে রোগীদের কাছে আস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। শিশু থেকে বৃদ্ধ সারা দেশের স্নায়ু রোগীরা চিকিৎসা নিতে ছুটে আসেন এখানে। তবে সেবা নেওয়ার প্রতিটি ধাপে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক না থাকার অভিযোগ রোগীদের। আমরা মানিকগঞ্জ থেকে সকাল 9টা বাজে আসছি, আসা সামনে সিরিয়ালে দাঁড়াইছি 3 ঘন্টা। ভর্তি জোর করে নিলাম, 2 মাস লাগে এখানে ভর্তি হইতে। 2 মাসে আমার রোগী মারাও যাইতে পারে। 11টা থেকে দাঁড়ায় রয়েছি, অনেক সিরিয়াল। রোগীর সংখ্যা যে পরিমাণ, সেখানে ডাক্তারের সংখ্যা অপ্রতুল। 2 মাস পরে ডেট দিছিল, তখন আসছে। টিকিট কাটতে ওখানে 2 ঘন্টা লাগছে, আর এখানে আসে ডাক্তার দেখানোর জন্য দাঁড়ায় রয়েছি 2 ঘন্টা লাগছে। 4 ঘন্টা হয়ে গেছে এই সিরিয়ালে দাঁড়াই রয়েছে, একটু বসার জায়গা নাই। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্যাথোলজি, রেডিওলজি, ইমেজিং সহ অন্য বিভাগগুলোতে গাণিতিক হারে বাড়তে থাকে রোগীর চাপ। রোগী ভর্তি থেকে শুরু করে এমআরআই, সিটি স্ক্যান ও অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন। 3 মাস আগে দিছি, এইখানে আসছি, আসার পরে সিরিয়াল আজকে পাইছি। 3 মাস সিরিয়াল দিয়েছে, আমরা আজকে সিরিয়াল পাইছি। ভিতরে বলছি, আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে, পরে আমারে বয়স আপনি জানগা। চিকিৎসকরা বলছেন, গত 13 বছরে এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে প্রায় 6 গুণ। আমাদের দেখা উচিত 50টা রোগী ম্যাক্সিমাম, কিন্তু আমরা দেখতেছি প্রায় 300-400 রোগী একজন। আমরা রোগীকে পর্যাপ্ত সময় দিতে পারতেছি না, ঠিক এই একটা কারণে। অভিযোগের সত্যতা স্বীকার করে হাসপাতালের যুগ্ম পরিচালক জানান, হাসপাতালের কার্যক্রম বাড়াতে কাজ করছে কর্তৃপক্ষ। রোগীদের যে অভিযোগ, এটি অবশ্যই আমরা আমলে নিয়েছি এবং আশা করি আমরা ওই হাসপাতালটি যখন আমাদের ফুল চালু হয়ে যাবে, তখন এই অভিযোগটি অনেকাংশেই আমরা কমে আসবে। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে অভিযোগ ও সংকট অনেকাংশে কমে আসবে। সিটি এমআরআই এই মেশিনগুলো প্রায় 2-4টে সিটি এমআরআই মেশিন আছে। এই মেশিনগুলো আমাদের ইনস্টল হয়ে গেছে এবং অলরেডি ফাংশনিং। আমাদের এই বিল্ডিংয়ে যে নিউরোলজি, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি, ফিজিক্যাল মেডিসিন, রেডিওলজি, এই ডিপার্টমেন্টগুলো আবার সিমিলারলি আমরা ওখানেও আমরা প্লেস করি, যার ধরুন আমাদের যে কোনো রোগীর ইনভেস্টিগেশন করতে যে একটা লম্বা কিউ থাকে, সেটাও অনেকখানি হ্রাস পাবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের মার্চে নতুন ভবনের কার্যক্রম শুরু হবে বলেও জানান পরিচালক, যেখানে স্নায়ু রোগীদের জন্য থাকবে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, পদ্ধতি ও প্রযুক্তির সমন্বয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ভক্ত অনুরাগীরা। উৎসব নির্বিঘ্ন করতে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
আত্মশুদ্ধির আশায় মোমবাতি জ্বালান ভক্তরা। অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করতে দেশের বিভিন্ন স্থানে প্রবরণা পূর্ণিমা উৎসব। সোমবার সকাল থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন বিহারে সাজ সাজ রব। নানা রঙের পোশাকে পুণ্যার্থীদের ভিড়ে পরিণত হয় মিলন মেলায়। ধর্মীয় রীতি মেনে বৌদ্ধ পূজা, প্রদীপ পূজা, অষ্ট পরিষ্কার, সংঘদান, হাজার প্রদীপ দান সহ নানা আচার পালন করেন ভক্তরা। বিহারে এসে বুদ্ধ পূজা তুলেছি, সোয়াং দান করেছি, বাসায় সবাই মিলে পিঠা বানায়, তারপর হচ্ছে রাতের বেলা ফানুস ওড়ায়। পরে ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান সহ ফুল পূজা দেন বৌদ্ধরা। অহিংসা ও পাপ কর্ম থেকে বিরত থাকার মন্ত্রে দীক্ষিত হন ভক্ত ও অনুরাগীরা। আগামী দিনে আমরা যাতে আরো ভালোভাবে প্রবারণা এবং জীবনদান পালন করতে পারি। পাহাড়ি বাঙালি সবাই ভাই ভাই একসাথে যাতে অবস্থান করতে পারে সারা বাংলাদেশের মানুষ। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত 3 মাস বর্ষাবাস শেষে বৌদ্ধ সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করে থাকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার বরিশাল বিভাগের খবর। দারিদ্রতার কষাঘাতে গ্রাম ছেড়ে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছেই। কেউ কর্মের তাগিদে, আবার কেউ নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়ে ঠাঁই দিচ্ছেন বস্তি কিংবা কলোনিতে। ধারণ ক্ষমতার বাড়তি মানুষের চাপে বস্তিগুলোতে মেলে না নাগরিক সুবিধা। বরিশাল নগরীর 4টি বড় কলোনির প্রত্যেকটি বসবাসের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। নূপুর বেগম কীর্তনখোলা নদী কিনেছে তার ভিটে মাটি। ঠাঁই হয়েছে বরিশাল শহরের কেডিসি কলোনিতে। গ্রামের মুক্ত আলো বাতাস হারিয়ে মাস চারেক আগে 2000 টাকায় ঘর ভাড়ায় স্বামী সন্তান নিয়ে থাকছেন এই ছোট্ট ঘরে। যা পাই ডাইল ভাত যা খাইয়ে লয় কোনো রকম দিন কাটে আমাগো। গ্রামে কাজ নেই, তাই 2 পয়সা রোজগারে বরগুনার বাউফল থেকে বরিশালে এসে সবজি বিক্রি করছেন হাবিবুর রহমান। থাকছেন পলাশপুর কলোনিতে। এখানে ভাড়া থাকি, তো ভাড়া থেকে তরকারি মরকারি বেচে এই সংসার জীবিকা চালানো। রহিম কিংবা নূপুর বেগমের মতো গল্পের শেষ নেই বরিশালের বস্তিগুলোতে। শহরের পলাশপুর, কেডিসি, রসুলপুর, স্টেডিয়াম কলোনি সহ প্রত্যেকটিতে বেড়েছে এখন ধারণ ক্ষমতার বেশি মানুষ। বাসিন্দাদের অভিযোগ, বাড়তি মানুষের চাপে এখানকার স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য সবই ভেঙে পড়তে শুরু করেছে। আমাকে এখানে একটা কল, এই পানির মধ্যে যদি বৃষ্টি নামে তাই পানির ড্রেনের পানি, পচা পানি যাইয়ে পানিতে গোনায় গন্ধ হয়। আমাকে রাস্তা নাই, আমাকে ড্রেন নাই, আমাকে মাই ফুলাই নেশা পানিতে নষ্ট হয়ে যাইতেছে। ড্রেনটা সাফ করে না, ময়লার গন্ধে পাওয়া যায় না। কলোনিগুলোর ভাঙাচোরা রাস্তাঘাট, অপরিচ্ছন্ন ড্রেন, সুপেয় পানির তীব্র সংকট, ঘিঞ্জি ঘর, অস্বাস্থ্যকর পরিবেশ হাঁপিয়ে তুলছে বাসিন্দাদের। ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। বস্তি এলাকার হতদরিদ্র মানুষদের নিয়ে সরকারের এখন ভাবার অনেক কিছুই আছে। সমস্যা বুঝলেও প্রকল্প না থাকায় সহসাই কোনো সুখবর নেই জানিয়েছে সিটি কর্পোরেশন। ছিন্নমূল বা বস্তিমূল ওনাদের জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপাতত এরকম কোনো প্রজেক্ট নেই, কারণ তাদের জন্য নিতে হলে আলাদা বড় ধরনের একটা বাজেট দরকার। সবশেষ 2022 সালের পরিসংখ্যান বলছে বরিশালের গ্রামে 28.4 এবং শহরে 21.3% দরিদ্র মানুষের বসবাস। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশালের কাশীপুরে আছেন রিপোর্টার অপূর্ব অপু। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আহসান হাবিব। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা এতক্ষণ সচিত্র প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম বরিশালের যতগুলো বস্তি বা কলোনি রয়েছে প্রত্যেকটিতেই এই মুহূর্তে ধারণ ক্ষমতার থেকেও মানুষ বেশি বসবাস করছে। আজকে তার উপর বিশ্ব বসতি দিবস, নানা আয়োজনী দিবসটি পালন হচ্ছে। আমরা এই বিষয়ে আরও কথা বলবো। বরিশাল বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন আমাদের সাথে, যুক্ত হচ্ছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। একই সাথে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি। জানতে চাচ্ছি, আজকে নানানভাবে আপনারা বিশ্ব বসতি দিবস পালন করছেন, আপনার পর্যবেক্ষণটা কি? আমাদের যে কলোনিগুলো রয়েছে সেখানে মানুষ কেমন বসবাস করে, তাদের বসতির অবস্থা কি? ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করার জন্য। আমি জানেন যে আজকে বিশ্ব বসতি দিবস। এই দিবসটি সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে পালিত হচ্ছে। মানুষের বসতি এটা মানুষের একটা মৌলিক অধিকার, যেখানে বসবাসের জায়গাটা মানুষের শান্তিপ্রিয় হওয়া দরকার। এবং মানে শান্তিতে কতটা আছে বরিশালে যারা কলোনিগুলোতে আছে তারা কতটা শান্তিতে আছে? জানেন যে বরিশালে মোট 9টি বড় বস্তি রয়েছে, 4টি আর ছোট, মোট 13টি বস্তি রয়েছে।
এই বস্তিবাসীদের যে যে মান উন্নয়ন বিশেষ যেখানে থাকে সেই জায়গাটি পরিবেশের যে বিষয়টি রয়েছে, তাদের যে সুযোগ সুবিধার বিষয় রয়েছে সেটা নিয়ে আমাদের বলার যে এদের ন্যূনতম সুবিধা তো নেই। আসলে বরিশালে নদীমাতৃক এলাকা, কোনো জায়গায় নদী ভাঙন হয়েছে, কোথাও ফসলের জমি ফসল হয় না, বিভিন্ন কারণে এখানে ন্যাচারাল ডিজাস্টার তো রয়েছে। এই সমস্ত কারণে গ্রামের মানুষ থেকে শহরে তারা মাইগ্রেট হচ্ছে এবং এতে বস্তিবাসী আগে যেখানে 30,000 বস্তিবাসী ছিল এখন সেখানে দ্বিগুণেরও বেশি। এই কারণে যে গ্রাম থেকে শহরে কর্মসংস্থানের কারণে তারা চলে আসছে, এই কারণে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, বস্তিতে বিশেষ করে লোক বেড়ে যাচ্ছে এবং এই বস্তিতে বেড়ে যাওয়ার কারণে যে মানুষের যে দুর্দশা, তাদের যে ন্যূনতম যে সুযোগ সুবিধা এগুলো তারা সেভাবে প্রোভাইড করতে পারছে না। পারছে না, আপনারা যেমনি বলছেন তেমনি ওদের অভিযোগটাও আক্ষেপটাও সেরকম, তারা পাচ্ছে না। আপনারা তাহলে তাদের জন্য কি ভাবছেন প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে বা বিভিন্ন লেভেলে আমাদের বস্তিবাসী উন্নয়নের জন্য অনেক কাজও হচ্ছে। বিশেষ করে বরিশালে যেটা আমরা কাজ করছি, সেখানে সিটি কর্পোরেশনেরও কাজ কিছু চলমান রয়েছে। সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে যেগুলো আছে সেখানে তারা কিছু এনজিওর মাধ্যমেও কাজ করতেছে এবং সিটি কর্পোরেশনের সেখানে বিভিন্ন রাস্তাঘাট, পয় নিষ্কাশন থেকে শুরু করে বা তাদের বাতিঘর দেওয়া এবং অন্যান্য বিষয়গুলো সিটি কর্পোরেশন প্রোভাইড করার চেষ্টা করছে এবং এটা চলমান প্রক্রিয়া তাদের রয়েছে। বিশেষ করে তাদেরকে স্যানিটেশনটা উন্নয়ন করার জন্য তারা চেষ্টা করছে এবং এছাড়া পাশাপাশি তাদেরকে একটা আমাদের যে বরিশালের স্টেডিয়ামের যে পানির পাম্প রয়েছে সেটা স্পেশালি বস্তিবাসীদের জন্যই তারা সাপ্লাই দিতে যাচ্ছে। তা সেই ক্ষেত্রে তারা সিটি কর্পোরেশন আরও ব্যাপক কিছু করা দরকার এবং তাদের স্পেশাল কোনো সেই ধরনের বরাদ্দ না থাকলেও তারা আসলে চেষ্টা করে যাচ্ছে। আসলে ওভার চাপটা এত বেশি যে গ্রাম থেকে এখানে চাপ বেশি আছে, এটা আমাদের ফেস করতে হবে সামনের দিকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনিও আসলে আদতে স্বীকার করলেন যে বস্তিবাসী আসলে জীবনমান, স্বাস্থ্যসেবা, পরিবেশের ভারসাম্যতা সবই ভেঙে পড়ছে। তারপরও সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যদি কোনো প্রকল্প আসে সেই ক্ষেত্রে তাদেরকে নতুন করে সেখানে বসতি করবার জন্য বা জীবনমান উন্নয়নের জন্য তারা ব্যবস্থা নেবে। আমার কাছে সবশেষ আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের কাশীপুরে। এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন 3 জন। তারা হলেন মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল, শিমন সাকাগুচি। রোগ প্রতিরোধে সহনশীলতা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে। তাদের যৌথ গবেষণা ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে মনে করেছেন নোবেল কমিটি। স্থানীয় সময় সোমবার সুইডেনের স্টকহোমে চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার জেতেন 3 জন। এর মধ্য দিয়ে চলতি বছর নোবেল পুরস্কারের পর্দা উঠল। এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের গবেষক শিমন সাকাগুচি। রোগ প্রতিরোধ সহনশীলতা সম্পর্কিত আবিষ্কারের কারণে তারা এ পুরস্কার জেতেন। প্রতিদিন শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা হাজারো জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। অনেক সময় এই জীবাণু এমনভাবে ছদ্মবেশ নেয় যে তারা মানব কোষের মতো দেখায়। তখন ইমিউন সিস্টেমকে নির্ধারণ করতে হয় কাকে আক্রমণ করবে আর কাকে রক্ষা করবে। এই নির্ণায়ক প্রক্রিয়ারই মূল রহস্য উন্মোচন করেছেন এবছরের 3 নোবেল জয়ী বিজ্ঞানী। 1995 সালে শিমন সাকাগুচি প্রথম দেখান ইমিউন সহনশীলতা বা টলারেন্স শুধু থাইমাস অঙ্গের অভ্যন্তরে গঠিত হয় না। তিনি আবিষ্কার করেন এক নতুন শ্রেণীর কোষ যা রেগুলেটরি টি সেল নামে পরিচিত। এটি দেহকে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার আক্রমণ থেকে রক্ষা করে। সেই আবিষ্কার ইমিউনোলজির প্রচলিত ধারণাকে আমূল বদলে দেয়। পরে 2001 সালে মার্কিন গবেষক মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল খুঁজে পান আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র। তারা দেখান এক বিশেষ প্রজাতির ইঁদুরে অটো ইমিউন রোগের কারণ একটি জিনের ত্রুটি। এর নাম দেন তারা FOXP3। পরে প্রমাণিত হয় মানুষের দেহেও এই জিনের ত্রুটি ঘটলে মারাত্মক ইমিউন রোগ IPEX সিন্ড্রোম দেখা দেয়। 2 বছর পর সাকাগুচি দেখান এই FOXP3 জিনই নিয়ন্ত্রণ করে রেগুলেটরি টি সেলের বিকাশ, অর্থাৎ এই কোষগুলোর উপস্থিতি নিশ্চিত করে দেহের অভ্যন্তরীণ ইমিউন ভারসাম্য। তাদের যৌথ আবিষ্কার ক্যান্সার ও অটো ইমিউন রোগের চিকিৎসায় নতুন যুগের দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন সফলতার হার বাড়াতে ও অটো ইমিউন রোগের স্থায়ী চিকিৎসায় এই গবেষণা হয়ে উঠবে মূল চাবিকাঠি। মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ের নাম ঘোষণা করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেয়া তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। নেতাদের সঙ্গে তুর্কি উপমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্কে জোর। এ ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী দাদুল হক। তুষার ইমন, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।